সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি যে এই করোনাকালীন সময়ে তোমাদের পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে। সেই ক্ষতি পুষিয়ে নিতে সরকার, সংসদ, টেলিভিশনের নিয়মিত ক্লাস সহ বিভিন্ন অনলাইন শ্রেণী কার্যক্রম পরিচালনা করছেন। তারই ধারাবাহিকতায় আমি রিপন মজুমদার, সহকারী শিক্ষক, নলদা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এর পক্ষ থেকে সবাইকে অনলাইন ক্লাসের শুভেচ্ছা এবং স্বাগতম। অন্যান্য জায়গার মতো আমরাও নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইন শ্রেণী কার্যক্রম পরিচালনা করছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি অনলাইন ক্লাসে নবম শ্রেণীর হিন্দু ধর্ম এবং নৈতিক শিক্ষা থেকে চতুর্থ অধ্যায়ের হিন্দু ধর্মের সংস্কার নিয়ে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে। তো আমাদের এই পার্থিব জীবনকে সুন্দর এবং কল্যাণকরময় করে গড়ে তোলবার জন্য প্রাচীন ঋষিগণ বিভিন্ন আচার অনুষ্ঠান মাঙ্গলিক কর্মের নির্দেশ দিয়ে গেছেন। তো এই উদ্দেশ্যে তারা তৈরি করেছেন বা রচনা করেছেন মনুসংহিতা, পরাশর সংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা, বিভিন্ন স্মৃতিশাস্ত্র। এ সমস্ত হিন্দু ধর্মের ধর্ম বিষয়ক গ্রন্থ। এই ধর্ম গ্রন্থগুলো মানুষের জীবনকে সুন্দর এবং কল্যাণকরময় করে গড়ে তুলতে সাহায্য করে। মৃতজনের উদ্দেশ্যে, এছাড়াও এ সমস্ত গ্রন্থে মৃতজনের উদ্দেশ্যে অন্ত্যেষ্টিক্রিয়া, পারলৌকিক ক্রিয়া, এই সমস্ত বিধিবিধান নির্দেশ দিয়ে গেছেন। সেই অনুসারে আজ আমরা হিন্দু ধর্মের সংস্কার নিয়ে আলোচনা করব। সংস্কার শব্দের অর্থ কী? সমগ্র মানবজীবনকে সুন্দর এবং কল্যাণকরময় গড়ে তোলবার জন্য ঐতিহ্য অনুসরণ করে হিন্দু ধর্মে যে সমস্ত মাঙ্গলিক অনুষ্ঠান করা হয়, সে সমস্ত মাঙ্গলিক অনুষ্ঠানকে বলা হয় সংস্কার। তাহলে ঐতিহ্য অনুসরণ করে হিন্দু ধর্মের বা হিন্দুদের সংসার জীবনে যে সমস্ত মাঙ্গলিক অনুষ্ঠান করা হয় তাকে বলা হয় সংস্কার। তাহলে হিন্দু ঐতিহ্য অনুসরণে করে হিন্দুদের সমগ্র জীবনে যে মাঙ্গলিক অনুষ্ঠান করা হয় তাকে সংস্কার বলে। সংস্কার আমরা বিখ্যাত স্মৃতিশাস্ত্রে এই দশবিধ সংস্কারের কথা বলা হয়েছে। অর্থাৎ সংস্কারটা 10 প্রকার। এই 10টা সংস্কার কত প্রকার? সংস্কার 10 প্রকার। স্মৃতিশাস্ত্র অনুসারে সংস্কার 10 প্রকার। একটা কি? প্রথমে গর্ভাধান, 2 পুংসবন, 3 সীমন্তনয়ন, 4 গর্ভাধান, পুংসবন, সীমন্তনয়ন, জাতকর্ম, 5 নামকরণ, 3, 4, 5, 6 চূড়াকরণ, 7 উপনয়ন, 8 সমাবর্তন। নামকরণ, চূড়াকরণ, উপনয়ন। নামকরণের পরে আছে অন্নপ্রাশন। নামকরণ, 8 সমাবর্তন, 9 অন্নপ্রাশন, আর 10 বিবাহ। তাহলে সংস্কার কয় প্রকার? সংস্কারটাকে আমরা স্মৃতিশাস্ত্র অনুসারে সংস্কার 10 প্রকার।
গর্ভাধান, পুংসবন, সীমন্তনয়ন, জাতকর্ম, নামকরণ, চূড়াকরণ, অন্নপ্রাশন, উপনয়ন, সম্বর্ধনা, বিবাহ। তাহলে আমরা হিন্দু ধর্ম অনুসারে সংস্কারকে কয় ভাগে ভাগ করতে পারি? হিন্দু ধর্ম অনুসারে সংস্কারকে 10 ভাগে ভাগ করতে পারি। সেই 10 ভাগ হচ্ছে গর্ভাধান, পুংসবন, সীমন্তনয়ন, জাতকর্ম, নামকরণ, চূড়াকরণ, অন্নপ্রাশন, উপনয়ন, সমাবর্তন এবং বিবাহ। তাহলে আমরা আজকে এই 10টা সংস্কার নিয়ে আলোচনা করব। আমাদেরকে প্রথমে আছে কি? জাতকর্ম, অর্থাৎ জাত কর্ম। সন্তান জন্মের পর পিতা জব, যষ্টিমধু, ঘৃত ইত্যাদি দ্বারা সন্তানের জিহ্বা স্পর্শ করে মন্ত্রোচ্চারণ করাকে বলা হয় জাতকর্ম। তাহলে জাতকর্মটা কি? সন্তান জন্মের পর পিতা জব, যষ্টিমধু, ঘৃত দ্বারা সন্তানের জিহ্বা স্পর্শ করে মন্ত্রোচ্চারণ পূর্বক যে অনুষ্ঠান করা হয় তাকে বলা হয় জাতকর্ম। আর নামকরণ, সন্তান ভূমিষ্ঠ হওয়ার 10ম, একাদশ, দ্বাদশ এবং শততম দিবসে নামকরণ করা হয়। তাহলে এখানে জাতকর্মটা কি? জাতকর্মটা হচ্ছে সন্তান জন্মের পর পিতা জব, জব, যষ্টিমধু, ঘৃত এগুলো দ্বারা সন্তানের জিহ্বা স্পর্শ করে মন্ত্রোচ্চারণ পূর্বক যে অনুষ্ঠান করা হয় তাকে বলা হয় জাতকর্ম। আর নামকরণ সন্তান ভূমিষ্ঠ হওয়ার 10ম, একাদশ, দ্বাদশ এবং শততম দিবসে নামকরণ আবশ্যক। তাহলে কততম দিবসে? সন্তান ভূমিষ্ঠ হওয়ার 9ম, 10ম, সন্তান ভূমিষ্ঠ 10ম, একাদশ, দ্বাদশ, 10ম, একাদশ, দ্বাদশ ও শততম দিবসে নামকরণ আবশ্যক। সন্তান ভূমিষ্ঠ হওয়ার 10ম, একাদশ, দ্বাদশ এবং শততম দিবসে নামকরণ আবশ্যক। অন্নপ্রাশন, পুত্রের 6ষ্ঠ মাসে অন্নপ্রাশন, পুত্রের 6ষ্ঠ মাসে এবং কন্যার 5ম, 8ম বা 10ম মাসে, কন্যার 5ম, 8ম বা 10ম মাসে। তাহলে পুত্রের 6ষ্ঠ মাসে এবং কন্যার 5ম, 8ম বা 10ম মাসে এই যে পূজাদি মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রথম অন্নভোজনের নামই হচ্ছে অন্নপ্রাশন। তাহলে কখন? পুত্রের 6ষ্ঠ মাসে এবং কন্যার 5ম, 8ম এবং 10ম মাসে মন্ত্র উচ্চারণপূর্বক অনুষ্ঠানাদির মাধ্যমে প্রথম অন্নভোজনের নাম হচ্ছে অন্নপ্রাশন। সমাবর্তনটা কি? আগে আমাদেরকে সমগ্র জীবনটাকে যে 4টি ভাগে ভাগ করা হয়, এই 4টি ভাগ কি? গারস্থ, মানে প্রথমে ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এই ব্রহ্মচর্য জীবনে কি করতে হতো? পিতা সন্তানকে গৃহে বিদ্যা শিক্ষা গ্রহণের জন্য পাঠাতেন। বিদ্যা শিক্ষা শেষ করে গৃহ থেকে শিক্ষার্থী ফিরে আসতো। তাহলে বিদ্যা শিক্ষা শেষ হলে শিক্ষার্থী গুরুগৃহ থেকে ফিরে আসার সময় সেখানে যে অনুষ্ঠান করা হতো সেটাকে বলা হয় সমাবর্তন। এই অনুষ্ঠানে গুরু শিষ্যকে বিভিন্ন উপদেশমূলক শিক্ষা দিতেন। এখনও অনেক বড় বড় প্রতিষ্ঠানে, বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান হয়ে থাকে, আমরা দেখে থাকি। এটাকে বলা হয় সমাবর্তন। এরপর আছে কি? বিবাহ অর্থাৎ যৌবনে বেদ, পিতৃপূজা, হোম ইত্যাদির মাধ্যমে মন্ত্রোচ্চারণ পূর্বক বর-বধূর মিলনস্বরূপ যে সংস্কার, ওটাকে বলা হয় বিবাহ। তাহলে বিবাহটা কি? বিবাহ আমাদেরকে যৌবনে বেদ,
মঙ্গল পিতৃপূজা, হোম যজ্ঞ ইত্যাদির মাধ্যমে বর বধূর মিলনস্বরূপ যে সংস্কার, ওইটাকে বলা হয় বিবাহ। দশবিধ সংস্কারের মধ্যে বিবাহটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর বাকি যে সংস্কারগুলো যেমন থাকলো পুংসবন, অর্থাৎ পুত্র সন্তান কামনা করে যে অনুষ্ঠান করা হয় সেটাকে বলে পুংসবন। এটা এখন নাই। এগুলোর মধ্যে সীমন্ত নয়ন, পুংসবন এবং গর্ভধান এগুলো এখন বিলুপ্ত প্রায়। তাহলে আজকে আমরা দশবিধ সংস্কারকে আলোচনা করলাম। দশবিধ সংস্কার হিন্দু ধর্মকে সমগ্র মাঙ্গলিক অনুষ্ঠান, যে সমস্ত হিন্দু ধর্ম যে সমস্ত মাঙ্গলিক অনুষ্ঠান করা হয় তাকে বলা হয় সংস্কার। সংস্কার প্রাচীন যুগে ঋষিগণ বিভিন্ন ধরনের গ্রন্থ লিখে গেছেন সংস্কারের জন্য, যেমন স্মৃতিশাস্ত্র, মনুসংহিতা, পরশ সংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা প্রভৃতি। আর এই সংস্কার 10 প্রকার: গর্ভাধান, পুংসবন, সীমান্তনয়ন, জাতকর্ম, উপনামকরণ, অন্নপ্রাশন, চূড়াকরণ, সমবর্তন, উপনয়ন এবং বিবাহ। জাতকর্ম হচ্ছে যেটা বললাম, জন্মের পর পিতা জপ, যষ্টিমধু, ঘৃত ইত্যাদি দ্বারা সন্তানের জিহ্বা স্পর্শ করে মন্ত্রমূলক যে অনুষ্ঠান করে সেটাকে বলা হয় জাতকর্ম। এরপরে নামকরণ, সন্তান ভূমিষ্ঠ হওয়ার দশম, একাদশ, দ্বাদশ এবং শততম দিবসে নামকরণ অনুষ্ঠান আবশ্যক। এরপর হচ্ছে অন্নপ্রাশন, পুত্রের 6ষ্ঠ মাসে এবং কন্যার 5ম, 8ম বা 10ম মাসে কি করা হয়, মাঙ্গলিক অনুষ্ঠান করে বিভিন্ন মন্ত্রমূলক উচ্চারণের মাধ্যমে প্রথম অন্নপ্রাশনের নাম হচ্ছে অন্নপ্রাশন। অন্নপ্রাশন সমাবর্তন, গৃহে বিদ্যা শেষ করে শিক্ষার্থী গৃহে ফিরে আসার সময় গুরু যে অনুষ্ঠান করতেন সেটিকে বলা হয় সমাবর্তন। আর বিবাহ যৌবনে বেদ, পিতৃপূজা, হোম ইত্যাদির মাধ্যমে মন্ত্রমূলক মন্ত্র উচ্চারণের মাধ্যমে নিমন্ত্রিত অতিথিগণকে সামনে রেখে, সাক্ষী রেখে, অগ্নি প্রজ্বলিত করে একে বর বধূর মিলনস্বরূপ যে সংস্কার বা অনুষ্ঠান সেটিকে বলা হয় বিবাহ। দশবিধ সংস্কারের মধ্যে বিবাহটাই সর্বশ্রেষ্ঠ। আর এখন যে দশবিধ সংস্কারের মধ্যে জাতকর্ম, পুংসবন, সীমন্তনয়ন এগুলো বিলুপ্ত প্রায়। তো আজ আমরা দশবিধ সংস্কারের ভিতর প্রধান যেটা বিবাহ, এই বিবাহ নিয়ে আলোচনা করব। আজ আমরা বিবাহ নিয়ে আলোচনা করব। বিবাহ শব্দের অর্থ কি? বিবাহ শব্দটির বিপূর্বক বহু ধাতুর সাথে ঘয় ও প্রত্যয় যোগে গঠিত বিবাহ। বিবাহ শব্দটি বিপূর্বক বহু ধাতু এবং ঘয় ও প্রত্যয় যোগে গঠিত। বিপূর্বক বহু ধাতু ও ঘয় ও প্রত্যয় যোগে গঠিত। তাহলে বিপূর্বক বহু ধাতু এবং ঘয় ও প্রত্যয় যোগে বিবাহ গঠিত। বি শব্দের অর্থ কি? বহু ধাতুর অর্থ বহন করা। বিবাহ বহু ধাতুর অর্থ কি? বহন করা। আর বি শব্দের অর্থ কি? বিশেষ রূপে। তাহলে বি শব্দের অর্থ বিশেষ রূপে, বহু ধাতুর অর্থ অর্থাৎ বিশেষ রূপে ভার বহন করা। তাহলে বিবাহ শব্দটির অর্থ হচ্ছে বিশেষ রূপে ভার বহন করা। বিবাহের ফলে একজন স্ত্রীর সার্বিক তার যেটা ভরণ পোষণ, তার মান সম্মান রক্ষা, মান সম্মান রক্ষা ইত্যাদি সার্বিক দায়িত্ব বা বিশেষ রূপে ভার বহন করা, সেটি হচ্ছে স্বামীর দায়িত্ব। তাহলে বিবাহ শব্দের অর্থ হচ্ছে বিশেষ রূপে ভার করা। বিবাহ শব্দটি বহু ধাতু এবং ঘয় প্রত্যয় যোগে গঠিত। বহু ধাতুর অর্থ বহন করা আর বি ধাতুর অর্থ বিশেষ রূপে। তাহলে বিবাহ শব্দের অর্থ হচ্ছে বিশেষ রূপে ভার বহন করা, অর্থাৎ বিবাহের পর একজন পুরুষ একজন স্ত্রীর সার্বিক দায়িত্বের ভার বহন করা, সেটি হচ্ছে বিবাহ। এখন আমরা যদি বলি বিবাহের প্রকারভেদ, বিবাহ কত প্রকার? মনুসংহিতা, বিখ্যাত স্মৃতিশাস্ত্র, যে আমাদের বিখ্যাত স্মৃতিশাস্ত্র মনুসংহিতা, এই মনুসংহিতায় 8 প্রকার বিবাহের কথা বলা হয়েছে। কত প্রকার? 8 প্রকার। তাহলে বিবাহ 8 প্রকার। কি কি? বিবাহ 8 প্রকার। এই 8 প্রকার বিবাহ কি কি? 8 প্রকার বিবাহ হচ্ছে ব্রাহ্ম, ব্রাহ্ম 2 আছে ব্রাহ্ম দৈব, 3 প্রজাপত্য, 3 আছে কি আর্য, আর্য 4 প্রজাপত্য, 5 অসুর,
অসুর। 6 আছে গান্ধর্ব, আর 7 আছে পৈশাস, রাক্ষস এবং পৈশাস। 7 আছে রাক্ষস এবং 8 আছে পৈশাস। তাহলে আমরা কয় প্রকারের বিবাহ পেলাম? মনুসংহিতা বিখ্যাত স্মৃতিশাস্ত্রে আমাদেরকে স্মৃতিশাস্ত্রের যে বিখ্যাত গ্রন্থ আছে মনুসংহিতায়, মনুসংহিতায় বিবাহ 8 প্রকার: ব্রাহ্ম বিবাহ, দৈব বিবাহ, আর্য বিবাহ, প্রজাপত্য বিবাহ, অসুর, গান্ধর্ব, রাক্ষস এবং পৈশাস। তাহলে এই 8 প্রকারের বিয়ের ভিতর আমাদের বর্তমান সমাজে যে বিবাহ সেইটা হচ্ছে কি? ব্রাহ্ম বিবাহ প্রচলিত। অর্থাৎ বর্তমানে ব্রাহ্ম বিবাহ কি? মানে বরকে বস্ত্র দ্বারা আচ্ছাদিত করে এবং অলঙ্কার দ্বারা সজ্জিত করে, কন্যাকে নতুন বস্ত্র করে অলঙ্কার দ্বারা সজ্জিত করে মানে বিদ্যান এবং সদাচারী বরকে আহ্বান করে কন্যা সম্প্রদান করে যে বিবাহ হয় সেটিকে বলা হয় ব্রাহ্ম বিবাহ। অর্থাৎ ব্রাহ্মণ মন্ত্র উচ্চারণ করে মঙ্গলময় ধরে উচ্চারণ করে নিমন্ত্রিত অতিথিবর্গকে সামনে রেখে যে বিবাহ করা হয় ওইটা হচ্ছে ব্রাহ্ম বিবাহ। তাহলে আমাদের সমাজে, বর্তমান সমাজে এই ব্রাহ্ম বিবাহটাই প্রচলিত। এবার আমরা 8 প্রকার জেনে নিতে, তাহলে আমাদের সমাজে কোন প্রকার বিবাহ প্রচলিত? ব্রাহ্ম বিবাহ। অর্থাৎ ব্রাহ্ম বিবাহটা কি? ব্রাহ্ম বিবাহটা হচ্ছে যে কন্যাকে নতুন বস্ত্র দ্বারা সজ্জিত, অলঙ্কার দ্বারা সজ্জিত করে বিদ্যান এবং সদাচারী বরকে আহ্বান করে ব্রাহ্মণদের মঙ্গলময় মানে মন্ত্র উচ্চারণের মাধ্যমে এবং শঙ্খধ্বনি এবং উলুধ্বনি মঙ্গলময় সুরের মাধ্যমে নিমন্ত্রিত অতিথিবর্গকে সামনে রেখে বা সাক্ষী রেখে যে বিবাহ করা হয় ওইটাকে বলা হয় ব্রাহ্ম বিবাহ। তাছাড়া সমাজে গান্ধর্ব বিবাহের প্রচলন আছে। যেমন গান্ধর্ব বিবাহ পরস্পর শপথ করে বাল্য বিনিময়ের মাধ্যমে যে বিবাহ ওইটাকে বলা হয় গান্ধর্ব বিবাহ। আমরা সংস্কৃতে শকুন্তলায় প্রতিক্রিয়া যাত্রা নামক গ্রন্থে দেখি যে রাজা দুষ্মন্ত এবং শকুন্তলার বিয়ে হয়েছিল, যে বিবাহটা ওইটা হচ্ছে গান্ধর্ব বিবাহ। তাছাড়া আমাদের বর্তমান সমাজে গান্ধর্ব বিবাহ দেখা যায়, কিন্তু ব্রাহ্ম বিবাহই শ্রেষ্ঠ। বিবাহের সর্বশ্রেষ্ঠ মন্ত্র কি? বিবাহের সর্বশ্রেষ্ঠ মন্ত্র হচ্ছে যততৎ হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, অর্থাৎ আমার হৃদয় তোমার হোক, তোমার হৃদয় আমার হোক। এই হচ্ছে বিবাহের সর্বশ্রেষ্ঠ মন্ত্র। বিবাহের সর্বশ্রেষ্ঠ মন্ত্র কি? যদিতৎ হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, অর্থাৎ তোমার আমারও কেমন। বিবাহের গুরুত্ব কি? হিন্দু শাস্ত্র অনুসারে যে 10 প্রকার সংস্কার আছে তার মধ্যে বিবাহ সর্বশ্রেষ্ঠ। কারণ একটা সমাজকে সুন্দর এবং পরিপাটি করে গড়ে তুলতে বিবাহের গুরুত্ব অপরিসীম। বিবাহের মাধ্যমে একজন পুরুষ লাভ করে পিতৃত্ব, সন্তান লাভ করে মাতৃত্ব। এই পিতৃত্ব সন্তানদের দিয়ে একটা সুন্দর বাৎসল্য, স্নেহ, মায়া মমতার পরিবেশ গড়ে ওঠে, যাকে কেন্দ্র করে মানব জীবনের সুকুমার বৃত্তিগুলো প্রকাশিত হয়। এজন্য সমাজের সবচেয়ে সুন্দর সংস্কার হচ্ছে বিবাহ। তাহলে আজ আমরা কি জানলাম? যে হিন্দু ঐতিহ্য অনুসারে হিন্দু ধর্মে যে সমস্ত মাঙ্গলিক অনুষ্ঠান করা হয় তাকে সংস্কার বলে। সংস্কার 10 প্রকার। এই গর্ভধান, পুংসবন, সীমান্তনয়ন, জাতকর্ম, নামকরণ, অন্নপ্রাশন, চূড়াকরণ, উপনয়ন, সম্বর্ধন এবং বিবাহ। এই 10বিধ সংস্কারের মধ্যে বিবাহটাই সর্বশ্রেষ্ঠ। কারণ কি? বিবাহের মাধ্যমে একটা সুন্দর সুখী পরিবেশ গড়ে ওঠে। বিবাহ শব্দের অর্থ কি? বিশেষ রূপে ভার গ্রহণ করা। অর্থাৎ পূর্বক বহ ধাতু এবং ভয় প্রত্যয় যুগে বিবাহ শব্দটা গঠিত। একজন বিবাহের মাধ্যমে একজন স্ত্রীর সার্বিক ভার বা পুরুষই বহন করে থাকে। বিবাহের প্রকারভেদ স্মৃতিশাস্ত্র অনুসারে স্মৃতিশাস্ত্রের মূল সম্পর্ক হচ্ছে বিবাহ 8 প্রকার। এগুলো 8 প্রকারের মধ্যে ব্রাহ্ম, দৈব, আর্য, প্রজাপত্য, আসুর, গান্ধর্ব, পৈশাস, রাক্ষস। এই 8 প্রকার বিবাহের মধ্যে ব্রাহ্ম বিবাহটাই শ্রেষ্ঠ। বর্তমান সমাজে যে বিবাহ প্রচলিত ওটা ব্রাহ্ম বিবাহ। অর্থাৎ ব্রাহ্ম বিবাহটা কি? নিমন্ত্রিত মানে ব্যক্তিবর্গকে নিমন্ত্রণ করে কন্যাকে বস্ত্র দ্বারা, সুন্দর অলঙ্কার দ্বারা আচ্ছাদিত করে সৎ এবং সদাচারী এবং বিনয়ী বরকে আহ্বান করে ব্রাহ্মণদের মঙ্গোচ্চারণের মাধ্যমে শঙ্খ এবং বিভিন্ন মঙ্গলময় সুরার্চনের মাধ্যমে
যে বিবাহ অনুষ্ঠান ওটাকে বলা হয় ব্রহ্ম বিবাহ। বিবাহ সর্বশ্রেষ্ঠ মন্ত্র হলো যদি তৎ হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম যদি তং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, অর্থাৎ তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক। বিবাহের গুরুত্ব কি? হিন্দু ধর্ম অনুসারে বিবাহের গুরুত্ব অপরিসীম। কারণ কি? বিবাহ সর্বশ্রেষ্ঠ। বিবাহের দ্বারা একজন পুরুষ পিতৃত্ব লাভ করে, মাতা লাভ করে মাতৃত্ব। আর এই যে বিবাহকে ঘিরে মাতা পিতা সন্তান কন্যাদি নিয়ে একটা সুন্দর পরিবেশ গড়ে ওঠে, যাকে কেন্দ্র করে প্রেম প্রীতি স্নেহ বাৎসল্য মায়া মমতার একটা সুন্দর পরিবেশ গড়ে ওঠে, এবং মানুষের মনে যে সুকুমার বৃত্তিগুলো আছে এই সুকুমার বৃত্তিগুলো প্রস্ফুটিত হয়। তাহলে এভাবে গড়ে ওঠে একটা আদর্শ সুন্দর সমাজ। আজকে আমরা হিন্দু ধর্ম সংস্কার নিয়ে আলোচনা করলাম এবং বিবাহ নিয়ে আলোচনা করলাম। তোমরা একটু বাড়ির কাজ করবে যে সংস্কার কত প্রকার এবং কি কি আলোচনা করো। সংস্কার কত প্রকার এবং কি কি আলোচনা করো। তাহলে আগামী ক্লাসে আমরা বিবাহ অনুষ্ঠানের পর্ব সমূহ নিয়ে আলোচনা করব। তোমরা সাথে থাকবে আশা করি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় শেষ করছি। ধন্যবাদ।